তো সবার বাম সাইড থেকে আমরা শুরু করি। এখান থেকে যদি আমরা দেখি যে প্রথমে যে আমাদের মেইন কম্পোনেন্ট, সেটা প্রসেসর থাকবে। এখানে প্রসেসর বলতে মাইক্রো প্রসেসর মিন করছে, যে কোনো প্রসেসর বা মাইক্রো প্রসেসর যাই হোক। তো এখানে কয়েকটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বা ফান্ডামেন্টাল এলিমেন্ট থাকবে। তো প্রত্যেকটা ব্লক সম্পর্কে আগে একটু বলে দিয়ে তারপর আমরা পূর্ণাঙ্গ সিস্টেমটা আমরা আলোচনা করব। প্রসেসরের মধ্যে কি কি থাকবে? বিভিন্ন প্রসেসিং হবে এর মধ্যে। এখানে পাওয়ার সাপ্লাই থাকতে হবে। পাওয়ার সাপ্লাই অংশ হিসেবে একটা ভিডিডি দেখানো হচ্ছে, এটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই। এবং প্রসেসরের সাথে বিভিন্ন পেরিফেরাল যে ডিভাইস গুলো কানেক্টেড থাকবে, ইন্টারফেসিং গুলো কানেক্টেড আছে এখানে। এবং প্রত্যেকটা ইন্টারফেসিং এর এখানে আমরা আইসোলেশন দেখতে পাচ্ছি, যে আইসোলেশন 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 আইসোলেশন। আইসোলেশন গুলোর কাজটা কি আমরা পরে বলছি। আইসোলেশন থেকে আমাদের এখানে বিভিন্ন রকম ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছি, ইউএসবি হতে পারে বা বিভিন্ন রকম কেবল নেটওয়ার্ক হতে পারে, RJ45 হতে পারে, এবং RS485 বিভিন্ন রকম পোর্ট, পোর্ট গুলোকে আমরা সাধারণত ইন্টারফেস বলে থাকি। এবং বিভিন্ন রকম প্যানেল থাকতে পারে, ডিসপ্লে সুইচ থাকতে পারে ইত্যাদি, কিবোর্ড মাউস ইত্যাদি থাকতে পারে, বা কন্ট্রোল ডিভাইস থাকতে পারে। এবং এদিকে থাকবে যে পাওয়ার সাপ্লাই। তাহলে আমরা যে কোনো একটা কমপ্লিট সিস্টেমের জন্য একটা ইন্ডিভিজুয়াল একটা পাওয়ার সাপ্লাই থাকবে। সেই ইন্ডিভিজুয়াল পাওয়ার সাপ্লাই থেকে একটা রেগুলেটর থাকবে। রেগুলেটর এর মাধ্যমে ভোল্টেজটা রেগুলেট হয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে। এখান থেকে মোটরে, মোটর ড্রাইভারে এবং প্রসেসরে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই যে মোটরটা আমরা চালাবো, আমাদের মোটরটা আছে এই জায়গায়। এই মোটরটা হচ্ছে সিম্বল, এম তে হচ্ছে স্টেপার মোটর আমরা বলেছি। তো এখানে দুটো উইন্ডিং থাকে, দুটো উইন্ডিং এর জন্য একটা ভার্টিক্যাল উইন্ডিং আছে, হরাইজন্টাল উইন্ডিং। সেই ভার্টিক্যাল উইন্ডিং এর যে দুটো টার্মিনাল, সেটা হচ্ছে এই দুটো টার্মিনাল। হরাইজন্টাল উইন্ডিং এর যে দুটো টার্মিনাল, সেই দুটো হচ্ছে এই দুটো টার্মিনাল। এই টার্মিনাল দুটোর সাথে এখন আমাদের এখানে যে পাওয়ার স্টেজে এসে আমরা এখানে ড্রাইভার সার্কিট কানেকশন করছি। তো আমরা বলে দিয়েছিলাম যেখানে আমরা ট্রানজিস্টর ইউজ করবো। তো প্রত্যেকটা উইন্ডিং এ 4টা করে ট্রানজিস্টরের কথা বলা হয়েছে। এবং গত ক্লাসে আমরা একটা উইন্ডিং এর জন্য এক্সপ্লেন করেছি যে কিভাবে পাওয়ার স্টেজ গুলো কাজ করে, এবং আর একটা উইন্ডিং এর জন্য একইভাবে কাজ করে, সেটা আমরা বলেছি। তো এখানে একসাথে দুটো স্টেজই দেখানো আছে, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল উভয় উইন্ডিং এখানে আমাদের এই ড্রাইভার সার্কিটটা কানেক্টেড আছে। এবং এখান থেকে আমাদের এই মোটরের কানেকশনটা হয়েছে। এই মোটরের মধ্যে কয়েক রকম সেন্সর থাকে, যেমন হল ইফেক্ট সেন্সর থাকে। হল ইফেক্ট সেন্সর এর কাজ তো আমরা বলেছি এর আগে, যে যখন মোটর ঘুরে এর রোটেশন মেজার করতে হয়, অ্যাঙ্গুলার পজিশন মেজার করতে হয়, এগুলোর জন্য ইউজ করা যায়। আর বিভিন্ন রকম এনকোডার থাকতে পারে, এনকোডারের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো একটা মোটর রোটেশন, অ্যাঙ্গুলার পজিশন ইত্যাদি আমরা মেজার করতে পারি। এনকোডার দ্বারা বহু কাজ করা যায়, যেমন রেভলিউশন পার মিনিট বা রেভলিউশন পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড, এই ধরনের বিভিন্ন রকম মেজারমেন্ট গুলো আমরা এনকোডার থেকে পেতে পারি। যেমন রিফ্লেক্সিভ অপটো সেন্সর থেকে শুরু করে বিভিন্ন রকম এনকোডার কথা তোমরা সবাই জানো, অপটিক্যাল হতে পারে, অপটিক্যাল ছাড়াও হতে পারে। বিভিন্ন রকম এনকোডার গুলো এর সাথে কানেক্টেড থাকে। তো এনকোডারটা সাধারণত মোটরের শ্যাফটে কানেক্টেড থাকে, এটা মনে রাখতে হবে। এনকোডারটা থাকবে মোটরের শ্যাফটে, ঠিক আছে। আর হল এফেক্ট গুলো সাধারণত থাকে যে এখানে আমার যে ইলেকট্রোম্যাগনেট যে থাকে, সেখানে পার্মানেন্ট ম্যাগনেট যে থাকে, ম্যাগনেটিক ফ্লাক্স যেখানে কাট হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের যে কাট হওয়ার যে রিজিয়ন গুলো আছে, ওই রিজিয়নের আশেপাশে এই হল এফেক্ট সেন্সর গুলো থাকে। আর টেম্পারেচার সেন্সর সাধারণত থাকে যে বডিতে। টেম্পারেচার সেন্সরের কাজটা হচ্ছে যে মোটর যখন আস্তে আস্তে টেম্পারেচার রেজ করবে, মোটরের যে মেটাল বডি সেটা আস্তে আস্তে হিটেড হয়ে যায়। তো সেখানে টেম্পারেচার সেন্সরটা এমন জায়গায় বসানো হয় যেন টেম্পারেচার রেজ করলে সব সহজেই সেটা সেন্স করা যায়। এগুলো হচ্ছে সবগুলো হলো ফিডব্যাক। এদের সবগুলো কিন্তু একটা মোটরের পুরো একটা ব্লক তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মোটর কেজ লেখা হয়েছে, যে মোটরের একটা কমপ্লিট একটা বক্স, এটার মধ্যে মোটর আছে, শ্যাফট আছে, এবং এখান থেকে উইন্ডিং এর যে টার্মিনাল গুলো বের হয়ে চলে এসেছে। সেগুলো তাহলে কানেকশন হয়েছে ট্রানজিস্টর গুলোর সাথে। এখন এখানে যে ড্রাইভারটা আছে, ড্রাইভার এই সম্পূর্ণ অংশটাই হলো ড্রাইভার, মানে মোটরের বাদ বাকি যে অংশটুকু, এগুলো এরা সবই ড্রাইভারের অংশ। এদের মধ্যে কে কে থাকছে? ড্রাইভারের সাথে থাকছে হলো ট্রানজিস্টর গুলো, এবং এই ট্রানজিস্টর গুলো দিয়ে মোটরটা শেষ চলবে। কিন্তু ট্রানজিস্টরে যে পালস বা গেট সিগন্যাল বা বেজে যে ডেটা আসতে হবে, সেটা আসবে হচ্ছে আমাদের ড্রাইভার থেকে। অর্থাৎ এই ড্রাইভার সার্কিট থেকেই আমাদের এখানে পালস গুলো চলে আসবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। এবং ড্রাইভার সার্কিটে
সাথে সরাসরি মাইক্রোপ্রসেসর কানেকশন হতে পারবে না। এটা আমরা গত ক্লাসে ডিটেইল বলি, এটা কারণ ব্যাখ্যা করতে হবে। এবং সেটার প্রথম কারণ হচ্ছে যে যখন একটা মোটর কোনো একটা সার্কিটে কানেক্টেড থাকে, তখন আমরা বলেছি মোটরের মধ্যে যে কয়েল গুলো থাকে সেই কয়েল গুলো হচ্ছে ইন্ডাকটিভ কয়েল। যখন মোটরটা চলে তখন আমরা স্টেপ যখন এভাবে চালাই, তখন হঠাৎ করে যখন ট্রানজিস্টর আমরা অফ করি, আমরা বলেছিলাম যে একটা সেখানে ইন্ডাকটেন্সের মধ্যে একটা ভোল্টেজ ফর্ম হয়। ভোল্টেজ ফর্ম হওয়ার কারণটা ছিল যে ইন্ডাক্টরটা এনার্জি স্টোর করে। তো নরমাল অপারেশনের সময় কি হয়, সেখানে যখন সেটা ঘুরতে থাকলে সেখানে আসলে একটা ভোল্টেজ তৈরি হয়। এবং এখানে হঠাৎ করে দেখা যাচ্ছে ভোল্টেজ স্পাইক জেনারেট হয়। ইন্ডাকটেন্স আমরা সবাই জানি যে যেহেতু এনার্জি স্টোর করে থাকে, এনার্জি স্টোরেজের পরিমাণ হচ্ছে L ইনটু I স্কয়ার, অর্থাৎ এর মধ্যে যে পরিমাণ কারেন্ট আমরা ফ্লো করি এবং তার যে ইন্ডাকটেন্সটা থাকে, তো যে পরিমাণ কারেন্ট তার মধ্যে ফ্লো হয়েছে তার স্কয়ার মাল্টিপল টাইম হচ্ছে তার ইন্ডাকটেন্স। এখন মোটরের ক্ষেত্রে আমাদের কারেন্টের পরিমাণ যথেষ্ট বেশি থাকে, এই কারণে I স্কয়ারের মান আরো একটু বেশি হয়। আর তার সাথে L বা ইন্ডাকটেন্স গুণ হয়, এটা ভ্যালুটা বেশ বড় একটা ভ্যালুতে চলে যায়। ফলে হয় কি, এখানে ফ্রি হুইলিং ডায়োডটা দেওয়া আছে, এখানে ফ্রি হুইলিং ডায়োড দেওয়ার সময় এটা পারপাসটা সার্ভ করে না, অর্থাৎ সে পুরোপুরি ভাবে এখানে যে কারেন্টটা আসে সেই কারেন্টটাকে সে কন্ট্রোল করার সময় করতে পারে, যার ফলে একটা ভোল্টেজ স্পাইক হয়। তো ভোল্টেজ স্পাইক হলে যেন মাইক্রোপ্রসেসরের দিকে না আসে, এই ড্রাইভার সার্কিটের যে ভোল্টেজ স্পাইক এটা আসলে এই মোটর থেকে আসতে পারে। এই ড্রাইভার সার্কিটের এখান থেকে ভোল্টেজ একটা স্পাইক অনেক সময় এদিকে চলে আসতে পারে। তো আইসোলেটরের কাজ হচ্ছে, আইসোলেশনের কাজ হচ্ছে যে মাইক্রোপ্রসেসরের যে কোনো সিগন্যাল সেটা যখন এদিকে আসবে, এই আইসোলেশন থাকার কারণে এদিক থেকে আর কোনো ব্যাক সিগন্যাল ওদিকে যেতে পারবে না। তো আইসোলেশন গুলো সাধারণত কি করা হয়, অপ্টো কাপলার দিয়ে করা হয়। সবাই তোমরা জানো যে অপ্টো কাপলারের মাধ্যমে একটা আইসোলেশন করা হয়। এই আইসোলেশন গুলো বিভিন্ন জায়গায় এখানে ভাবে থাকে। আর এদের কাজ কিছু না, এদের কাজ হচ্ছে যে লোড বা কারেন্ট মনিটরিং এইসবের জন্য ইউজ হয়, যে ওভারলোড হচ্ছে কিনা, স্ট্যাটাসটা কিরকম, অথবা কারেন্টটা কি ঠিক মতো আছে কিনা, যে কোন রকম মানে অতিরিক্ত কারেন্ট ফ্লো করছে কিনা, এই সমস্ত দেখার জন্য হলো এই ইউনিটগুলো কাজ করে। তো অনেক সময় আমাদের কিছু কনভার্টার ইউজ করতে হয়, যেমন ডিজিটাল টু অ্যানালগ বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করতে হয়। তার কারণ হচ্ছে যে এখানে যে তোমার এনকোডারটা দেখতে পাচ্ছ, এনকোডার এখান থেকে সাধারণত অ্যানালগ একটা সিগন্যাল তৈরি হয়, অথবা হল ইফেক্ট থেকেও আসতে পারে। এখানে যে অ্যানালগ সিগন্যাল গুলো আছে সেই অ্যানালগ সিগন্যালকে যদি আমি মাইক্রোপ্রসেসরে ফিড দিতে চাই, তাহলে আসলে সরাসরি ফিড দেওয়া সম্ভব হয় না। সে কারণে আমাকে এখানে কি করতে হয়, এখানে অ্যানালগ টু ডিজিটাল একটা কনভার্সন করে নিতে হয়। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের কাজ হচ্ছে সে স্যাম্পলিং করবে, কোয়ান্টাইজিং করবে, এনকোডিং করবে। স্যাম্পলিং, কোয়ান্টাইজিং, এনকোডিং করার পরে সে মাইক্রোপ্রসেসরে পাঠিয়ে দিতে পারে। এক্ষেত্রেও যেন কোনো রকম স্পাইক বা সিগন্যাল যেটা কিনা মাইক্রোপ্রসেসর ক্ষতি করে, এটা যেন পাস করতে না পারে, এটা পাস করতে না দেওয়ার জন্য এখানে একটা আইসোলেশন বসানো। আইসোলেশন থাকার কারণে এইখান থেকে এটা সম্পূর্ণ নিরাপদ থাকে, সাথে মাইক্রোপ্রসেসরটা সহজে নষ্ট হয় না। অনুরূপ ভাবে এখানেও তাই, যে এখানে যে মোটর যে কেজ আছে, এখানে টেম্পারেচার সেন্সর ইত্যাদি আছে, হল ইফেক্ট সেন্সর এগুলো আছে। এই টেম্পারেচার, হল ইফেক্ট সেন্সর, এই ধরনের যে সেন্সর গুলো আছে সেগুলো থেকে যে একটা সিগন্যাল বের হয়, এটা আসলে মিলি ভোল্টে থাকে, খুবই কম। যেমন এমন একটা সেন্সর আছে যে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য মাত্র 10 মিলি ভোল্ট করে সে দেয়। হ্যাঁ, যেমন তোমরা জানো যে টেম্পারেচার সেন্সর এরকম পাওয়া যায় বিভিন্ন রকম। তো অন এভারেজ দেখা যায় যে টেম্পারেচার সেন্সর গুলো খুব কয়েক মিলি ভোল্ট করে আসলে রেটিং প্রতি ডিগ্রি সেলসিয়াস। এই কয়েক মিলি ভোল্ট যেহেতু খুবই কম, সেজন্য এখানে একটা কি করা হয়, এখানে একটা অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। অ্যাম্পলিফায়ার হচ্ছে অ্যানালগ একটা অ্যাম্পলিফায়ার, দেখতে পাচ্ছ, অ্যানালগ অ্যাম্পলিফায়ার। অ্যানালগ অ্যাম্পলিফায়ার যেটা করে সেটা হচ্ছে টেম্পারেচার যে ইনপুটটা আছে এটাকে সে বাড়ায় দিয়ে দেখতে হবে ভোল্টেজটা কিছুটা বেড়ে যায়। বাড়ানোর পর তারপর কি করা হয়, তারপর আবার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে এটা নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হলে তখন এটা থেকে কি হয়, আইসোলেটরের মাধ্যমে মাইক্রোপ্রসেসরে কানেকশন হয়। এইভাবে করে আমরা একটা মোটরের পূর্ণাঙ্গ মোটর, অর্থাৎ এটা রিলেশনটা হচ্ছে এরকম যে এখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই এখানে থাকবে, এখানে বিভিন্ন করে ইন্টারফেস থাকতে পারে, এবং এখানে কন্ট্রোল প্যানেল থাকতে পারে। কন্ট্রোল প্যানেল মিনস মাউস, কিবোর্ড বা অন্য কন্ট্রোল সুইচ থাকতে পারে।
সেটা আইসোলেশনের মাধ্যমে এখানে আসবে। তো কমান্ডটা অনেকভাবে আসতে পারে, প্রোগ্রামিং থেকে আসতে পারে, বাইরের কোনো কন্ট্রোল থেকে আসতে পারে। আসার পরে সেটা মাইক্রোপ্রসেসর প্রসেসিং হবে, এবং এই এটা কোন একটা ডিভাইস থেকে না এসে কোন একটা কানেকশনের মাধ্যমে আসতে পারে, ইউএসবি হোক বা ল্যান হোক বা ক্যান হোক, যে কোনো একটা কানেকশন থেকে আসতে পারে। তো যে কোনো জায়গা থেকে আসুক না কেন, এখান থেকে আসলে প্রসেসিং হবে, এবং এটার জন্য পাওয়ার সাপ্লাই দরকার, সেটা এখান থেকে আসলো। এবং এখানটা পিডব্লিউ লেখা আছে, পিডব্লিউ মানে পালস উইড মডুলেশন। পালস উইড মডুলেশনের কাজটা আমরা আরো পরে জানবো, যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে কাজ করব। তো পালস উইড মডুলেশন হচ্ছে একটা বিশেষ ধরনের পালস তৈরি করার একটা প্রক্রিয়া। তো সেটাকে পালসের অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ না করে পালসের উইডটাকে কম বেশি করে মডুলেশনটা করা হয়। এজন্য এটার নাম হচ্ছে পালস উইড মডুলেশন। এই পালস উইড মডুলেশন থেকে আইসোলেটরের মাধ্যমে ড্রাইভারে যায়। এই অংশটুকু আমরা ব্যাখ্যা করেছি আগের ক্লাসে, যে পাওয়ার স্টেজ থেকে মোটরে এখানে কিভাবে কানেকশনটা হয় এবং ড্রাইভার থেকে কিভাবে এখানে আউটপুট হিসেবে আসে। আর এইভাবে সেন্সরের কাজগুলো বলা হবে এবং কিভাবে এটা ফিডব্যাক করে আবার এখানে চলে আসে, এখান থেকে আবার কিভাবে মাইক্রোপ্রসেসর এটা আমাদের টোটাল এখান থেকে। এবার আমাদের কিছু কাজ করতে হবে, যেমন কিছু ডিজাইন প্রবলেম আমি একটু বলে দিই। যে পর্যন্ত যে আলোচনা হলো এটুকু কি যদি ক্লিয়ার হয় তাহলে সামনের দিকে যাওয়া যায়। আচ্ছা, এখানে স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এরকম একটা মোটর তোমাদেরকে ডিজাইন করতে হবে, যেটা এরকম ভাবে মাইক্রোপ্রসেসর দ্বারা চালনা করা হবে, এবং এখান থেকে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল বা থিটা তোমাকে আনতে হবে। তো আমরা সামনে কিছু ব্রেন স্টর্মিং সেশন করব, এটা আমাদেরকে করতে হবে যে তোমাদের কুইজে অ্যাটেন্ড করার আগে আমরা হচ্ছে যে কোনো একটা ক্লাসে তোমাদের কোনো একটা প্রবলেম দিয়ে দেবো, যে এটাকে সলভ করতে হবে। যেমন এখন যে মোটরটা দেখতে পাচ্ছ, এরকম হতে পারে যে এখানে মোটরটা একটা পজিশন দেওয়া আছে, যেমন মনে করো এটা একটা পজিশন 1, পজিশন 2, পজিশন 3, পজিশন 4। তাহলে তোমাকে বললো তুমি পজিশন 4 থেকে পজিশন 2 তে চলে আসবে। পজিশন 4, পজিশন 1, পজিশন 2। এখন তুমি এখান থেকে এখানে নিয়ে আসার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে তাহলে তুমি থিটাটা হিসাব করে নিলাম, থিটাটা মানটা এত। এতখানি থিটা পাওয়ার জন্য তাহলে তোমাকে কি করতে হবে, স্টেপ অ্যাঙ্গেল কতটুকু দিতে হবে, কয়টা স্টেপ দিতে হবে, কেমন উইন্ডিং ডায়াগ্রাম, কেমন টাইমিং ডায়াগ্রাম দিতে হবে, সেটা হিসাব করে তারপরে ড্রাইভার সার্কিট হিসাব করে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এটাকে বলা হচ্ছে ডিজাইন প্রবলেম। তো এই প্রবলেম গুলো পূর্ণাঙ্গ আকারে বা বড় আকারে আমরা ফাইনাল এক্সামে দিব, এবং কুইজেও কিছু কিছু প্রবলেম থাকবে, কিন্তু অ্যাসাইনমেন্ট এখানে যেটা ক্লাস পারফরম্যান্সের মধ্যে একটা পার্ট আছে, সেটা হলো ব্রেন স্টর্মিং সেশন। এখানে ছোট ছোট কিছু প্রবলেম দেওয়া থাকবে, যে প্রবলেম গুলো ক্লাসে যারা অ্যাটেন্ড করছে তারাই ইজিলি করতে পারবে। তো এরকম আমরা একটু প্রিপারেশন যে এরকম কিছু প্রবলেম সামনে দেওয়া হবে, তাহলে তোমরা ওটা সলভ করবে। ক্লাসের মধ্যে সময় দেওয়া হবে আধা ঘন্টা বা 20 মিনিট 25 মিনিট সময় দেওয়া হবে, এর মধ্যে তোমরা সলভ করে আবার গুগল ক্লাসরুমে পোস্ট করে দেবে। তোমাদের সেকশনের সবাই কি গুগল ক্লাসরুমে জয়েন করা হয়ে গেছে? অদ্ভুত কথাবার্তা কথা শোনা যাচ্ছে?
স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের স্টেপার মোটরের যে কোনো একটা প্রবলেম সলিউশনের জন্য একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, যে ক্লাসের মধ্যে যে কোনো সময় আমি তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে দেবো, যে হয়তো বা এখান থেকে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে, অথবা বিপরীত করবে, এখান থেকে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে। এই জন্য তোমরা থিটার মান হিসাব করে তারপরে কোথা থেকে শুরু, ওই পজিশনটা পাওয়ার জন্য কিভাবে ড্রাইভার সার্কিট ইত্যাদি সব কিছু কানেকশন দিতে হবে, সেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এইভাবে করে আমরা তখন সে নির্দিষ্ট পজিশনটা আমরা অ্যাচিভ করতে পারবো। এভাবে করে আমরা আসলে স্টেপার মোটরের হিসাবটা করতে পারবো। তো সামনে আমাদের আরেক ধরনের মোটর আসতেছে, যে সেই মোটরটাকে আমরা বলছি হচ্ছে ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার। ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার। তো এটা হলো আমাদের এই স্টেপার মোটরের মতনই, যে স্টেপার মোটর দিয়ে তোমরা যে ধরনের কাজ করতে পারছো, এই ধরনেরই কিছু কাজ আমরা করতে পারবো ভেরিয়েবল রিঅ্যাকশন স্টেপার দিয়ে। আর আমরা বলেছি স্টেপার মোটরের তিনটা ক্যাটাগরি আছে। একটা ছিল হলো পার্মানেন্ট ম্যাগনেটিক স্টেপার মোটর, ভেরিয়েবল রিঅ্যাকশন স্টেপার মোটর, হাইব্রিড স্টেপার। তো আমাদের পার্মানেন্ট ম্যাগনেটিক স্টেপার মোটরটার আলোচনা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, প্রাথমিক লেভেলের যে আলোচনাটা, এবং আমরা এই সম্পর্কিত কিছু ডিজাইন রিলেটেড প্রবলেম আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করছি ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার। এখানে কিছু অ্যানিমেশন আছে, আমি শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, ভেরিয়েবল রিঅ্যাকশন স্টেপারের বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে এরকম, যে আমাদের স্টেপার মোটরে একটু খেয়াল করে দেখো যে এখানে উইন্ডিং ছিল এবং ভিতরে কি ছিল, পার্মানেন্ট ম্যাগনেট ছিল। আর আমাদের ভেরিয়েবল স্টেপার মোটরের ভিতরে কোনো প্রকার পার্মানেন্ট ম্যাগনেট থাকছে না। তো ভেরিয়েবল স্টেপার মোটরের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে সেটা আমরা বলে নিই। যে ভেরিয়েবল মোটর has two components. One is the stator energy stator. The stator consists of some stator windings and the stator core, whereas the rotor contains some ferromagnetic materials. The rotor is শুধুমাত্র কি থাকবে, ferromagnetic materials থাকবে। There is no winding, no permanent magnet in the rotor of a variable reluctance stepper motor. তাহলে এই হলো ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটরের কনস্ট্রাকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোটরে কি থাকবে না, কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকছে না, এবং এখানে উইন্ডিং থাকবে না, পার্মানেন্ট ম্যাগনেট থাকছে না, উইন্ডিং থাকছে না। এটা ছাড়াই এটা কাজ করবে ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটরটা, এবং এটা এই পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মানে পার্মানেন্ট স্টেপারের মধ্যে ঘুরবে। তো পার্মানেন্ট ম্যাগনেট না থাকার পরেও সেটা যে পার্মানেন্ট ম্যাগনেট স্টেপারের মতো ঘুরছে কিভাবে, সেটা হচ্ছে আমাদের এখানে আলোচনার বিষয়। তো প্রথম হচ্ছে যেটা ওয়ার্কিং প্রিন্সিপলটা আমরা একটু বুঝে নিই, তারপর আমরা কনস্ট্রাকশনটা তো মোটামুটি আলোচনা হবে। যে স্টেপার মোটরের মতনই, শুধু পার্থক্য হচ্ছে যে স্টেটর একই রকম ব্রাশলেস স্টেপার মোটর, ব্রাশলেস এবং স্টেপার মোটরের মতনই এর স্টেটরটা, শুধুমাত্র রোটরটা আলাদা। এটা রোটরটা ব্রাশলেসের মতনও না, আবার স্টেপার মোটরের মতনও না, এটা হচ্ছে শুধুমাত্র একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এর মধ্যে থাকছে। তাহলে এটা কিভাবে ঘুরবে সেটা একটু আমরা দেখে নিই। যে এখানে স্টেটর উইন্ডিং এ এখানে দেখা আছে যে কিছু রেড কালার এবং কিছু গ্রিন কালার। রেড কালার দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল। তো নর্থ এবং সাউথ বোঝানোর জন্য দুটো কালার ইউজ করা হয়েছে, এবং এরা ইলেকট্রোম্যাগনেট হিসাবে চলছে, যেহেতু সেহেতু এটা সবসময় যে পোল ফর্ম করে থাকবে তা না। যখন যে কয়েলটা এনার্জাইজ হবে তখন সেই কয়েলটা অন হবে। যেমন আমরা যদি এটা একটু রান করি, দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর এটা অন বা অফ হচ্ছে, ফলে বোঝা যাচ্ছে যে এটা আসলে কিছুক্ষণ পর পর এটা অন বা অফ হচ্ছে। এখন কখন অন কখন অফ হচ্ছে এটা একটু আমাদেরকে বুঝতে হবে।
আমরা একটু দেখে নিই যে এটা আসলে কিভাবে আমরা চালাবো। প্রথম কথা হচ্ছে যে ধরো কোনো একটা পার্টিকুলার পজিশনে আছে, এই পজিশনে যে সে এখন আছে, তো এখন পজিশনটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ হবে? চেঞ্জটা এভাবে হচ্ছে যে আমরা যখন এখানে উইন্ডিকে এনার্জাইজ করেছি তখন আসলে এখানে নট করে আমরা সাবট্রাক্ট ফর্ম হওয়ার কারণে এখানে কিছু ফ্লাক্স বের হচ্ছে। এই ফ্লাক্স লাইন্স গুলো আমরা সবাই জানি, এখানে হচ্ছে এয়ার গ্যাপ আছে, একটা এয়ার গ্যাপ। এয়ার গ্যাপের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা এটা ভালো মতো ট্রাভেল করতে পারে না, এখানে থাকছে সেটা হচ্ছে মিউ নট। মিউ নট থাকার কারণে এবং অনেক বেশি রিল্যাক্টেন্স থাকার কারণে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো করতে পারে না। ফলে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স যে লাইন্স গুলো আছে যখন সে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো পায় এর মধ্যে সে স্বচ্ছন্দে এখান থেকে চলে যেতে পারে। তো আমরা সবাই জানি যে কারেন্ট যেরকম কি করে কন্ডাক্টরের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফ্লো করতে পারে, আর যেটা নন কন্ডাক্টর বা ব্যাক কন্ডাক্টর তার মধ্যে দিয়ে ভালোভাবে ফ্লো করতে পারে না। তো রিল্যাক্টেন্সের ব্যাপারটা হলো ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য সেরকম, যে যখন একটা রিল্যাক্টেন্স বেশি থাকবে কোন একটা মিডিয়া বা কোন একটা মিডিয়ামের যখন রিল্যাক্টেন্সটা বেশি থাকবে তার মানে হচ্ছে সেটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লোকে বাধা দেবে তত বেশি। ঠিক যেভাবে যে মিডিয়ামের মধ্যে রেজিস্ট্যান্স বেশি থাকে সেটা যেমন কারেন্ট ফ্লোকে বাধা দেয়, ঠিক তেমনি ভাবে যে মিডিয়ামের মধ্যে রিল্যাক্টেন্স বেশি থাকে সেটা ফ্লাক্স ফ্লোকে বাধা দেয়। এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হওয়ার ফলে এর মধ্যে রিল্যাক্টেন্স খুবই খুবই কম, তার কারণে এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স খুব সহজে যেতে পারে। এবং এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এখানে যখন চলে আসবে আবার সামান্য একটু পর তাকে এয়ার গ্যাপ পাড়ি দিয়ে চলে আসবে। এই দেখো এখান থেকে এই পর্যন্ত তার যে পুরো ওয়েটা আছে দেখা যাচ্ছে যে এখান থেকে আমি এখানে চলে আসলাম, চলে আসার পরে এখান থেকে এটুকু সে খুব সহজে চলে আসতে পারলো, তারপরে বাকিটুকু রাস্তা সে চলে আসতে পারলো। ফলে কি হলো যে এর মধ্যে দিয়ে এই যে এখানে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আছে, যখন এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হয় তখন তার ভিতর যে ডাইপোল গুলো থাকে সেই ডাইপোল গুলো অ্যালাইন হয়ে যায়। সুতরাং এখন যে রোটরের পোলটা আছে ভিতরে যে রোটরটা, এই রোটর পোলের কারণে এখানে স্টেটর পোল গুলো আছে, এর মধ্যে যেটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করছে তার কারণে এর মধ্যে ম্যাগনেটিক যে ডাইপোল গুলো আছে রোটরের মধ্যে সেগুলো অ্যালাইন হয়ে গেছে। অ্যালাইন হয়ে যাওয়ার ফলে কি হয়ে গেছে যে যখন আমি এই পরের অংশটাকে এনার্জাইজ করলাম, ঠিক আছে, যে যখন এটা ঘুরতে ঘুরতে পরের অংশ চলে আসলো, মনে করো এখন এখানে আছে, তো যখনই এখান থেকে এখানে অথবা যে কোনো একটা ট্রানজিশন ঘটলো একটা অথবা একটা তখনই সে কি হয়ে গেল যে এটা যখনই সে ইলেকট্রোম্যাগনেট চলে গেল এখান থেকে এই জায়গায় যখন ইলেকট্রোম্যাগনেটটা আসলো তখন একটা মানে ট্রানজিশন ঘটলো। সেটা আমি একটু ব্যাখ্যা করবো কিভাবে। যেমন ধরো এখানে এসেছিল, এখন এখানে অন হয়ে গেল, তাহলে এখন ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লোটা কিভাবে হবে? একটু আগে যে সে কি ছিল এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা দিকে ফ্লো হয়েছে, এদিক দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো হওয়ার ফলে এর মধ্যে দিয়ে কি হয়েছে ফ্লাক্স গুলো কারণে ডাইপোল গুলো অ্যালাইন হয়ে গেছে। কাজে ডাইপোল গুলো এখানে কিভাবে অ্যালাইন হয়েছে, এভাবে অ্যালাইন হয়েছে, এভাবে অ্যালাইন হয়েছে, এভাবে অ্যালাইন হয়েছে, অর্থাৎ আমাদের ডান দিক থেকে বাম দিকে অ্যালাইন হয়ে গেছে, আমাদের রাইট টু লেফট ডিরেকশনে অ্যালাইন হয়ে গেছে। এখন যদি আমি স্টেটর পোলে কি করি, নর্থ পোল ফর্ম করি, তাহলে যেটা হবে এখানে নর্থ পোলের যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো সে যেখানে আসবে সে আগে দেখবে যে কোন দিক দিয়ে গেলে তার আসলে সবচেয়ে কম পরিশ্রম হচ্ছে বা কম রাস্তা পার হতে হচ্ছে। যেমন আমরা জানি যে কারেন্টের ক্ষেত্রে যেদিকে রেজিস্ট্যান্স বেশি সেদিকে কারেন্ট খুবই কম যায়, যেদিকে রেজিস্ট্যান্স কম সেদিকে সব কারেন্ট গুলো ফ্লো হয়। এখানেও তাই। তো যেখানে এখান থেকে এখানে এয়ার গ্যাপ অনেক বেশি, কাজে এখানে রিল্যাক্টেন্স অনেক বেশি, এবং রিল্যাক্টেন্স যেখানে এয়ার গ্যাপটা থেকে কম এখান থেকে রিল্যাক্টেন্সটা খুবই কম। এই কারণে ম্যাগনেটিক ফ্লাক্সটা সহজে এখান থেকে যেতে পারবে। এই কারণে কি হয়, যেখানে যে পুরো যে নর্থ পোলটা ফর্ম হলো, এখানে যদি নর্থ পোল আমি এন বসাই দিই, এই এন এর নর্থ পোল থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা সবচেয়ে কাছে হওয়াতে কি হবে যে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এই রাস্তা দিয়ে লিংক করবে। অর্থাৎ এখানে এই যে টার্মিনালটা আছে, যে প্রান্তটা, এইখান থেকে এই কর্নারের এই রিজিয়নের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এর মধ্যে চলে যাবে। এবং এখানে যেহেতু ডায়াগ্রাম গুলো অ্যালাইন হয়ে আছে তার কারণে ফ্লাক্স গুলো খুব স্বচ্ছন্দে এখান থেকে এরকম চলে আসবে, ডান থেকে বাম দিকে চলে আসবে, ডান থেকে বাম দিকে চলে আসবে। আসার পর আবার কি হয়ে যাবে, এখান থেকে এখানে এয়ার গ্যাপ অনেক কম, সে আবার এখান থেকে এই পথ দিয়ে ফিরে আসবে।
তো নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো দিকে যাবে, যাওয়ার পর এদিকে ফিরে আসবে। এটাকে যদি আমরা একটু আঁকানোর চেষ্টা করি তাহলে হয় অনেকটা এরকম যে একটু আগে এর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো গিয়েছিল তার কারণে এর মধ্যে এভাবে অ্যালাইন হয়ে গেছে ডিরেকশন, ম্যাগনেটিক ফ্লাক্স ডিরেকশনটা এভাবে ছিল, এটা কোনো চেঞ্জ হয়নি, এটা এভাবেই আছে। এখন এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্সটা বের হচ্ছে, এই যে সবচেয়ে লোয়েস্ট, যেটা লোয়েস্ট পাথ হচ্ছে এটা ফাই আসার জন্য, তাহলে আমরা এখানে ফাই দিলাম, তো ফাই এখানে হচ্ছে সবচেয়ে লো এই রাস্তাটা। এই কারণে কি হবে, এই কারণে খুব সহজে এই ফাই গুলো এই দিক থেকে এই দিকে চলে আসবে, ঠিক আছে, এখানে ফাই গুলো চলে আসবে এদিকে, এবং এখান থেকে চলে আসবে সহজে। কিন্তু এখান থেকে এত দূর পর্যন্ত ফ্লাক্স গুলো আসলে ভালোভাবে যাবে না, ক্রস দিয়ে দিতে হবে। এখানকার ফ্লাক্স গুলো না কন্ডাক্ট হয়, এখানকার রিজিয়নে যে ফ্লাক্স গুলো থাকবে সেগুলো সে কন্ডাক্ট করবে। এই ফ্লাক্স বা ফাই গুলো এদিক দিয়ে ফ্লো হবে, ঠিক আছে। এই ফাই গুলো ফ্লো হওয়ার পরে এখান থেকে সে দেখবে যে কোন দিকে সে যেতে পারে। এই পজিশনে এসে সে দেখবে যে এখানে তার কি আছে, সাউথ পোলটা ফর্ম হয়েছে, এখানে আমি একটা এস লিখে দিলাম, আর এখানে সে তৈরি হচ্ছে নর্থ পোলটা, এখানে আমরা একটা এন লিখে রাখি, এন ফর নর্থ। এই নর্থ পোল থেকে ফ্লাক্স গুলো যে বের হলো, বের হওয়ার পর এখন সাউথে আসবে, এই ফ্লাক্সটা চাইলে কিন্তু এদিক দিয়েও যেতে পারতো, ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে কেন যাবে না, এখানে আমি ক্রস দিয়ে দিচ্ছি। এখান দিয়ে ফাই গুলো না যাওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে তার রিল্যাক্টেন্সটা অনেকটা বেশি। রিল্যাক্টেন্সকে প্যাঁচানো হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এই রিল্যাক্টেন্স এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের একটা মানে ফ্লো হওয়ার যে একটা প্রপার্টি, যে মানে এটা হচ্ছে রিল্যাক্টেন্স হলো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি অথবা একটা এখন এই হলো ব্যাপার যে আসলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স গুলো যেতে পারতো কিন্তু যাবে না, তার কারণ হচ্ছে রিল্যাক্টেন্স সিস্টেম একটা প্রপার্টি, অর্থাৎ এটা একটা মিডিয়ামের প্রপার্টি যেটা ফ্লাক্স করতে বাধ্য। ফলে এই যেদিকে রিল্যাক্টেন্সটা খুবই কম, যেমন এই জায়গাটাতে, তো ফ্লাক্স গুলো সবচেয়ে বেশি চেষ্টা করবে এদিক দিয়ে ফ্লো করার, কারণ এই রাস্তাটা তার জন্য অনেক সহজ। এইভাবে ম্যাগনেটিক যে ফ্লাক্স গুলো বা ফাই গুলো আছে সে এইভাবে ফ্লো হবে। তো এখন এখানে ফাইলের দরকার শুধু ফাই দিয়ে রাখলেই হবে। তো এখন এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এইভাবে করে আমাদের আসলে কাজ করতে হবে। তো এইভাবে সে আসলে রিল্যাক্টেন্স প্রাপ্ত হয়। এবং এই প্রপার্টির কারণে এখানে যে ডাইপোল গুলো থাকে, যে ভিতরে যৌন চৌম্বক বা ডাইপোল গুলো, এটা সবসময় এই বরাবর অ্যালাইন হয়েই থাকে। এজন্য এইটার যে ওয়ার্কিং প্রিন্সিপল এটা অন্যান্য সব মোটরের চেয়ে অনেক আলাদা। এটা কিন্তু স্টেপার মোটরের মতো না, এটার ওয়ার্কিং প্রিন্সিপল এমনকি ব্রাশলেস ডিসি মোটরের মতো না, এটার ওয়ার্কিং প্রিন্সিপলটা অন্যান্য সব মোটরের চেয়ে অনেক আলাদা। একটু পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটু পরে আমরা দেখতে পাই যে এটা যখন আরেকটু ঘুরতে থাকবে, মনে করো এরকম একটা জায়গায়, তখন কি হবে খেয়াল করে দেখো, যে একটু সামান্য ঘুরলো, তাই না? একটু ঘুরলে তখন কি হবে, তখন আরো কিছু ফ্লাক্স এইদিকে যেটা সে আসার চান্স পাচ্ছিল না, এটা তখন কি হয়ে যাবে, এখানে তার যে বাধাটা সরে যাবে। তাহলে এখানে ক্রসটা উঠাই দিই, এখন এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, এবং এখানে যে ক্রসটা উঠাই দিই, এখানে আসলে বাধা থাকছে না, ঠিক আছে, এখানে ডট লাইনগুলো তুলে দিচ্ছি, এগুলোর বাধা থাকছে না, রিল্যাক্টেন্সটা তুলে দিই। তাহলে এখন কি হবে, এখন জাস্ট যেটা হবে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এই পুরো এলাকা এভাবে যাবে, এটা হচ্ছে যেতে থাকবে। এখন কি হবে, এখানে যে একটু আগে ফ্লাক্সের ফ্লোটা এদিকে ছিল, এখন এই মাঝখানে যে রোটরটা আছে, রোটরের কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। রোটরের ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে এখানের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো করছিল বা ডাইপোলের যে অ্যালাইনমেন্ট কিন্তু চেঞ্জ হবে, ডাইপোলের অ্যালাইনমেন্ট একই দিকে থাকবে, অর্থাৎ এখান থেকে এদিকে থাকবে, ঠিক আছে। ফলে আমরা এখানে কি করতে পারবো, ডাইপোলের যে অ্যালাইনমেন্ট গুলো থাকবে, ডাইপোলের অ্যালাইনমেন্ট গুলো আমরা এখানে বসাই দিতে পারবো।
তাহলে এখানে ডাইপোল এলিমেন্ট গুলো কিরকম হবে, এগুলো হবে আগের মতনই হবে, অর্থাৎ প্রত্যেকটাই এই মানে ডান পাশ থেকে বাম পাশের দিকে বের হবে, এই ডান পাশ থেকে বাম পাশের দিকে বের হবে, ফলে এই বরাবর ডাইপোল গুলো অ্যালাইন হবে। এই হলো ব্যাপার। তো এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে যাচ্ছে, যে ভাবে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে চলে আসছে। একটু আগে দেখো যে যখনই এখানে এভাবে চলে আসলো, এখন আমরা যদি হিসাব করি যে এখানকার যে পোলটা ছিল একটু আগে কি ছিল, এটাই তো নর্থ পোল ছিল একটু আগে, ঠিক আছে, আর এটা একটু আগে সাউথ পোল ছিল, ঠিক আছে। যদি আমরা অপারেটিং প্রিন্সিপালটা বুঝে গেছি, এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াই ইজ এ রিল্যাক্টেন্স মোটর কল্ড রিল্যাক্টেন্স মোটর, or why is a variable reluctance stepper motor called variable reluctance stepper motor? অর্থাৎ ভেরিয়েবল রিলাক্টেন্স স্টেপার মোটরকে ভেরিয়েবল রিলাক্টেন্স স্টেপার মোটর কেন বলা হয় সেটা ব্যাখ্যা দিতে হবে। সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা যে সহজ কাজটা করতে পারি সেটা হলো যে আমরা এটার মধ্যে যে রিলাক্টেন্সটা ভ্যারি হচ্ছে সেটা প্রেসক্রাইব করতে পারি। যেখানে যে পোলটা ছিল আগে, যে নর্থ পোল, একটু আগে কি হচ্ছিল যে এখানে যে রোটরটা ছিল, এই রোটরটা আসলে এই বরাবর অবস্থান করছিল, তাই না, যে ডট 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 দেখায় যে এই বরাবর অবস্থান করছিল, আর সাউথের এই জায়গাটা এভাবে অবস্থান করছিল। একটু আগে যখন সে এভাবে অবস্থান করছিল তখন এটা রিল্যাক্টেন্স ছিল খুবই কম। আমি ছোট্ট রিল্যাক্টেন্সটাকে এভাবে আর দেখাচ্ছি, স্মল একটা আর, মানে খুবই অল্প রিল্যাক্টেন্স, খালি এই এয়ার গ্যাপের অংশটুকুই রিল্যাক্টেন্স ছিল। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এয়ার গ্যাপ এ এজি, ঠিক আছে, এয়ার গ্যাপ, এইটুকু কারণে শুধুমাত্র রিল্যাক্টেন্স ছিল। এখন দেখো যে এখানে যে পোলটা ছিল নর্থ পোল এবং এখানে যে পোলটা ছিল সাউথ পোল, সেখান থেকে এখনকার যে এয়ার গ্যাপ সেটা হয়ে গেছে অনেক বেশি। মানে এখন এজি এয়ার গ্যাপ এত বড় হয়ে গেছে, এজি এখনকার এই এয়ার গ্যাপটা আগেকার এয়ার গ্যাপের চেয়ে অনেক বেশি, সুতরাং এখনকার রিল্যাক্টেন্সটা আগেরটার রিল্যাক্টেন্স হচ্ছে অনেক বড় হবে। এই কারণে এই মোটরটাকে বলা হয় ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর। কারণ কি, কারণ এই রোটরের রিল্যাক্টেন্স একটু আগে এই পোলের জন্য ছিল হলো মিনিমাম ছিল, এখন এই রিল্যাক্টেন্সটা এই পোলের জন্য দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হয়ে গেছে। আবার যখন এখানে এর ভেরিয়েবল রিল্যাক্টেন্সটার মান মিনিমাম ছিল এই পোলের জন্য, তখন সেটা ম্যাক্সিমাম ছিল, কিন্তু যখন সেটা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে তখন এই পোলের কাছে আসার কারণে এখন এখানের সাথে এখানকার এই যে গ্যাপটা কমে যাওয়ার কারণে এটা হয়ে গেছে মিনিমাম, অর্থাৎ এটা রিল্যাক্টেন্স হয়েছে মিনিমাম, এবং আমাদের এইখানকার সাথে এটার যে রিল্যাক্টেন্স হয়েছে ম্যাক্সিমাম, এবং এটার সাথে এটার রিল্যাক্টেন্স হচ্ছে মাঝামাঝি, মানে এখান থেকে এটা রিল্যাক্টেন্স খুব বেশিও না খুব কমও না, ঠিক আছে। তো এইভাবে করে আমাদেরকে আসলে এটা অপারেশন ব্যাখ্যা করতে হবে যে কিভাবে রিল্যাক্টেন্স প্রপার্টি অর্জন করে এবং রিল্যাক্টেন্স মোটরকে কেন রিল্যাক্টেন্স মোটর বলা হয়। এই অবস্থাটা হচ্ছে এই পোলের জন্য পারফেক্ট অবস্থা, অর্থাৎ এখন আমরা বলতে পারি যে এটার জন্য এটা হচ্ছে মিনিমাম রিল্যাক্টেন্স তার হবে, আর পিন দেখতে পাবেন এখানে যে আমরা মিনিমাম রিল্যাক্টেন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর মিন, আর মিনিমাম রিল্যাক্টেন্স কার জন্য, এই পোলটার জন্য, এই পোলের জন্য রিল্যাক্টেন্সটা এখন মিনিমাম, এই এখন ঠিক জাস্ট এখন। কারণ কি, কারণ পুরা এই পোলটা এখন কি হয়ে গেছে, এটার সাথে অ্যালাইন হয়ে গেছে, তাই না, এটার সাথে এবং এটার সাথে পুরা কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। যেহেতু এটার সাথে এটা সব অ্যালাইন হয়ে গেছে এর জন্য এখানে হবে মিনিমাম, এবং এখন এটার সাথে এটার যে রিল্যাক্টেন্স এবং এটার সাথে এটার যে রিল্যাক্টেন্স এরা হয়ে গেছে ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে দুটো পোলের জন্য রিল্যাক্টেন্স সমানও হতে পারে, এটা একটা একটু বলে নেই যে এমন না যে তিনটার জন্য তিন রকম হতে হবে, তা না। যেমন এখন তার যে পজিশনটা আছে, এখন তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে যে এখান থেকে তার যে এটা রিল্যাক্টেন্স, আমি যদি এইভাবে চিন্তা করি, এবং এখান থেকে তার যে রিল্যাক্টেন্সটা অলমোস্ট একই, ঠিক আছে, এখান থেকে এটা এবং এখান থেকে এটা যে রিল্যাক্টেন্স, এখানে যদি আমি এভাবে আর লিখে রাখি, R1 এবং এখানকার যে রিল্যাক্টেন্স R2, এরা কি হবে, এরা এখন অলমোস্ট একই হবে, ইকুয়াল হবে।
কেন? কারণ হচ্ছে রিল্যাক্টেন্সটা ডিপেন্ড করবে, যেহেতু আমরা রোটরের সাইজ তো চেঞ্জ করি, রোটরের সাইজ আমাদের একই আছে, কিন্তু কি হয়ে গেছে, পজিশনটা চেঞ্জ হয়েছে। তুমি সোজা হিসাব করবে যে এখান থেকে এখানে এয়ার গ্যাপ লেন্থটা বেশি না কম, এখানকার থেকে এয়ার গ্যাপ লেন্থ, এখান থেকে এয়ার গ্যাপ লেন্থ যদি সমানই হয়, তাহলে আসলে এটার এবং এটার রিল্যাক্টেন্সটা সমানই হবে। তার মানে হচ্ছে যে একটা জায়গায় মিনিমাম হলেই বাকি যে কোনো একটা ম্যাক্সিমাম নাও হতে পারে, দুটো প্রায় সমানও হতে পারে। আবার ম্যাক্সিমাম রিল্যাক্টেন্সের শর্ত হচ্ছে এরকম যে সে যখন ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গায় চলে আসবে, যেমন ধরো আমি একটু দেখাই তোমাদের, এখন সে যে পজিশনে আছে এই পোলটার সাথে সে এখন ম্যাক্সিমাম রিল্যাক্টেন্স বজায় রেখে চলছে। অর্থাৎ আমরা যদি এটাকে সম্পূর্ণ ক্লিয়ার ডকুমেন্টস করব, তাহলে এখন দেখবা যে এটার সাথে এবং এটার সাথে তার রিল্যাক্টেন্সটা দুটার সাথে খুবই কম। এই যে এটার সাথে এবং এটার সাথে এই দুটার জন্য রিল্যাক্টেন্স কি হয়ে গেছে, খুবই কম হয়ে গেছে, আর মিন হয়ে গেছে। ঠিক আছে, এবং এটার জন্য তার কি হয়ে গেছে, আর ম্যাক্স হয়ে গেছে। তাহলে ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমাদের রিল্যাক্টেন্স মোটরটা অন্যান্য মোটর হচ্ছে এই হিসাবে আলাদা যে এটার যে রোটর, এটা স্টেটরের সাপেক্ষে এটা রিল্যাক্টেন্স কখনো ম্যাক্সিমাম হতে পারে, কখনো মিনিমাম হতে পারে, আর কখনো একটা মাঝামাঝি রকম হতে পারে। এই কারণে যেহেতু তার মধ্যে রিল্যাক্টেন্সটা কম এবং বেশি হচ্ছে এবং সেটা পুরো একটা রোটেশনের মধ্যে বারবার ভেরি হচ্ছে, এই কারণেই এই মোটরটাকে বলা হয় ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর। এই পয়েন্টটা কি মোটামুটি ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে, তোমাদের কোনো কনফিউশন আছে বলে মনে হচ্ছে না, কারণ এটা খুব একটা কনসেপ্ট। এবার আমরা আসি যে রিল্যাক্টেন্স মোটরের ক্লাসিফিকেশন সম্পর্কে। তো এখন আমরা যে মোটরটা দেখতে পাচ্ছি এই মোটরটাকে বলা হয় সুইচ রিল্যাক্টেন্স স্টেপার মোটর এবং সিনক্রোনাস রিল্যাক্টেন্স স্টেপার মোটর। হচ্ছে রিল্যাক্টেন্স মোটর দুটো ক্লাস। So reluctance motor can be divided as switched reluctance stepper motor and synchronous reluctance stepper motor. তার মানে synchronous reluctance এবং switched reluctance এই দুই রকমই হতে পারে। ঠিক আছে, এখন আমরা যেটা করব যে হ্যাঁ, এখন আমাদের যে দেখার বিষয় সেটা হলো যে মোটর যেহেতু দুই রকম হয়, যে একটা হচ্ছে সুইচ রিল্যাক্টেন্স মোটর, একটা সিনক্রোনাস রিল্যাক্টেন্স মোটর। তো এখন আমরা দেখবো যে এই মোটরটা কি সুইচ রিল্যাক্টেন্স সিস্টেমের মোটর না সিনক্রোনাস রিল্যাক্টেন্স সিস্টেমের মোটর, সেটা আমরা দেখব। এই মোটরের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টেটর যেটা আছে চারিপাশে, এই স্টেটরের যে রোটেটিং স্পিড এবং এই রোটরের যে রোটেটিং স্পিড এটা একই। অর্থাৎ স্টেটর যে স্পিডে তার পোলগুলোকে চেঞ্জ করছে, রোটর তখন করছে কি এক্স্যাক্টলি ট্র্যাক করতেছে। এর অপারেশনটা অনেকটা সিনক্রোনাস মোটরের মতো, এবং এখানে যে ভেরিয়েশন হচ্ছে পোলের উইথ রেসপেক্ট টু টাইম, এবং এখানে ভেরিয়েশন যে হচ্ছে রোটরের উইথ রেসপেক্ট টু টাইম, এটা হচ্ছে একই। অর্থাৎ যে মোটরের স্টেটরের যে ম্যাগনেটিক পোলের যে রেট অফ চেঞ্জ এবং রোটরের যদি রেট অফ চেঞ্জ টাইমের রেসপেক্টে একই হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে সিনক্রোনাস রিল্যাক্টেন্স। আচ্ছা, এই মোটরটা এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে সিনক্রোনাস রিল্যাক্টেন্স স্টেপার মোটর। আগামী ক্লাসে আমরা দরকার হলে আরো কিছু ডিসকাস করব। আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্ত থাকবে। আর তোমাদের ব্রেন স্টর্মিং এর কথা যেটা বললাম যে আমরা হয়তো নেক্সট এ কোনো একটা প্রবলেম দিয়ে দিব তোমাদের ক্লাসে, তো সেটাকে সলভ করে তোমাদের গুগল ক্লাসরুমে দিতে হবে। এভাবে একটা মানসিক প্রস্তুতি রাখে পুরোটা স্টাডি করলাম, সেটা হচ্ছে ক্লাসের পারফরমেন্স হিসাবে এবং ব্রেন স্টর্মিং এর পার্ট হিসাবে আমরা এটা করব।
আরেকটা কথা হলো যে তোমাদের সিআর এর একটা ফিডব্যাক দেওয়ার কথা ছিল কুইজের ব্যাপারে, সেটা একটু শুনে নিই তোমাদের থেকে। স্টুডেন্টরা তো নেক্সট উইকে পরীক্ষা দিতে যাচ্ছে। এখন তোমাদের ডেট এবং টাইমটা, সিআর কে আছো ক্লাসের মধ্যে? তোমরা যদি ডেট বা টাইম না দাও সেক্ষেত্রে আমি নেক্সট উইকে একটা ডেট বা টাইম ফিক্স করে দিব, তোমরা সেই অনুযায়ী অ্যাকশন করতে পারো। কুইজ ওয়ানে এখানে 20। স্যার হ্যাঁ স্যার বলো। আমরা জানিয়ে দিব ওকে 4 সেকশন একসাথে কথা বলে। না সেটা তো জানাবা, কিন্তু মানে তোমরা যদি এই সপ্তাহের মধ্যে না জানাও, আমরা আগামী সপ্তাহে পরীক্ষা দিয়ে নিবো, তাতে প্রিপারেশন আছে তো এই জন্য আর কি। জি স্যার জানিয়ে দিব। আচ্ছা আরেকটা জিনিস হলো এই যে সপ্তাহের মধ্যে। তোমাদের একটু ইনফরমেশন দেওয়া যাচ্ছে যে তোমরা কি ব্রেন স্টর্মিং এর বিষয়টা বুঝতে পারছো? তোমাদের যেরকম আমরা ক্লাসে কিছু কাজ দিতাম যে তোমার ক্লাসের পড়াশোনা বুঝতে পারছো কিনা, ওরকম একটা